আবারও স্বাগত ২১ বিজনেসের দর্শক, আমি সাথে আছি সাদাত হাবিবি সেতু। এখন রয়েছে দেশের অর্থনীতির মূল্য সংযোজন কর ও ভ্যাটের গুরুত্ব নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনায় আমাদের সাথে যুক্ত রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার অরুণ কুমার বিশ্বাস। দর্শক, ২১ বিজনেসের এই অংশটি দেখছেন আপনারা আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি গ্রুপ। শুরুতেই অরুণ কুমার বিশ্বাস, আপনি নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি ২১ বিজনেসে। আপনার কাছে শুরুতেই যে বিষয়টিতে যেতে চাই, যে যদি আমি ২০২৪-২৫ অর্থ বছরের হিসাব ধরি, সেক্ষেত্রেও মোট যে রাজস্ব আদায় হয়েছে তার ৩৮% আসলে ভ্যাটের মাধ্যমে হয়েছে। বিশ্লেষকরা যখন বলেন তখন তারা এক ধরনের বলেন যে ভ্যাটটা আসলে কম আদায় হয়ে আয়করটা বেশি হওয়া ভালো ছিল, মানে সার্বিক অর্থনীতির জন্য। কিন্তু এই মুহূর্তে ভ্যাট পরিস্থিতির বাস্তবতাটা আসলে মাঠ পর্যায়ে আপনারা কি দেখছেন? ধন্যবাদ ভাই। যেমনটি বলছিলেন যে আমাদের তিনটি সোর্স থেকে মূলত জাতীয় যে আমাদের এক্সচেকার অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগার সেটি সমৃদ্ধ হয়। তার মধ্যে অন্যতম হলো ভিএটি বা মূল্য সংযোজন কর। আপনি যথার্থই বলেছেন যে 38% আমরা আমাদের যে হিসাব আছে তাতে দেখা যাচ্ছে যে প্রায় 38% কিন্তু আমরা ভিএটি থেকে আদায় করে থাকি। এখন একটি বিষয় এখানে বলে নেওয়া ভালো যে ভ্যাটের সঙ্গে ইনকাম ট্যাক্স কিংবা আমরা যদি আমদানি শুল্ক আদায়ের কথা বলি, সেখানে কিন্তু কোনো সংঘর্ষ নেই, বরং তিনটি খাত একটি অন্যটিকে কিন্তু সাপ্লিমেন্ট করে। কারণ আমরা জানি যে ভিএটি হলো মূল্য সংযোজনের মাধ্যমে আদায় হয়, কিন্তু সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু আমদানির উপরে অনেকাংশে নির্ভর করে। কারণ আমরা জানি যে আমদানি পর্যায়ে যেই কাঁচামালগুলো আমদানি হয় সেগুলো যখন উৎপাদনের মাধ্যমে প্রসেসড হয়, সেখানে কিন্তু একসঙ্গে যেমন ভিএটির একটা অবস্থা তৈরি হয়, সেই সঙ্গে প্রচুর আমাদের যে আনএমপ্লয়মেন্ট প্রবলেম, সেক্ষেত্রে কিন্তু তারা কাজ খুঁজে পায় বা সেটি একটি বিষয়। এবং যখন কোনো প্রতিষ্ঠান ভিএটি ভালো প্রদান করতে পারে, তার মানে হলো উনি পজিটিভলি একটা অ্যাটিটিউডে আছেন, এবং সেটা কিন্তু ওনার ইনকাম ট্যাক্সকেও কিন্তু একইভাবে মানে নট অ্যাডভার্সলি বাট পজিটিভলি ইম্প্যাক্ট করে। অর্থাৎ যিনি যে ভালো ভ্যাট দিচ্ছেন, আশা করা যায় তিনি ইনকাম ট্যাক্সও সেভাবে দিতে পারবেন, কারণ তার মুনাফা এবং বটম লাইন সবসময় বেশি থাকে। তবে একটি বিষয় বলে নেওয়া ভালো যে বর্তমান পরিস্থিতিতে আমরা মনে করি সবচেয়ে নির্ভরযোগ্য কর হলো পরোক্ষ কর বা ভিএটি। কারণ এটি ভোক্তা কর, এবং দেশের মানুষ 18 কোটিরও বেশি মানুষ আমরা জানি এই জনগোষ্ঠী প্রত্যেকেই কিছু না কিছু ভোগ করছেন। অর্থাৎ যে কোনো বৈরী পরিবেশেও আমরা ভিএটি থেকে ভিএটি যে আদায় করে থাকি, এটি কিন্তু সবচেয়ে নির্ভরযোগ্য, সলিড, এবং যে কোনো পরিস্থিতিতে সরকার এই সাপোর্টটা পেয়ে থাকে ভিএটি থেকে। জি, আপনার কাছে আমি একটু জানতে চাই, আপনি যখন বলছিলেন যে সাধারণ মানুষের, যদিও অর্থনীতিবিদরা মনে করেন না যে সরাসরি মানে এরকম পরোক্ষ করে দেওয়া দরকার আছে, কিন্তু আপনি যখন বলছিলেন যেহেতু আমাদের আয়ের 35-8% আসছেও, কিন্তু সাধারণ মানুষের এক ধরনের কনফিউশনও বলতে পারেন, অভিযোগও বলতে পারেন যে আমি যে ভ্যাটটি দিচ্ছি, যেই চেকটা আমাকে যেই করের যে স্লিপটা দেওয়া হচ্ছে কোনো একটা পণ্য কিনতে, সিংহভাগ ক্রেতাই কিন্তু মনে করেন যে এই ভ্যাটটা হয়তো বা তিনি দিচ্ছেন। আবার আপনারা যখন অভিযান করেন তখন আপনারা এরকম প্রচুর অভিযানে আমরা দেখেছি যে যেখানে আসলে ভুয়া চালানপত্র দিয়ে আসলে টাকা আসলে রাষ্ট্রীয় কোষাগারে দেওয়া হয় না। অর্থ উপদেষ্টা 4 দিন আগেও এটি বলেছেন। ধন্যবাদ ধন্যবাদ। তবে এটি আপনি যেটি বলেছেন এটা একেবারে অমূলকটা বলবো না, তবে এই যে আমাদের মধ্যে এক ধরনের কনফিউশন আছে, অনিশ্চয়তা বোধ কাজ করে যে আমি একটা জিনিস ক্রয় করলাম সুপার শপ বা অন্য কোনো জায়গা থেকে, তারা আমার থেকে ভ্যাট কেটে রাখলো। অ্যাজ আ কনজিউমার আমি কিন্তু ভিএটিতে দিলাম, কিন্তু বিজনেস পিপল যারা কিনা সংগ্রাহক হিসেবে কাজ করে, অর্থাৎ দে আর ওয়ার্কিং অ্যাজ এ কালেক্টর। এখানে আরেকটা বিষয় আমি একটু মজার বিষয় বলে রাখি। অনেক সময় বিজনেসম্যানরা বলে থাকেন যে এত হারে যদি আমরা ভ্যাট বসিয়ে দিই তাহলে আমাদের লস হচ্ছে, এই হচ্ছে। এটা কিন্তু মোটেও সঠিক নয়, কারণ ট্যাক্স ভিএটি দিচ্ছে কিন্তু যিনি ভোক্তা বা ক্রেতা তিনি, আপনি আমি দিচ্ছি। এখানে বিজনেসম্যান কি করছে, আমাদের থেকে সেই ভ্যাটটা সংগ্রহ করে সরকারকে পৌঁছে দেবে, জমা দেবে, এটাই তার দায়িত্ব, অর্থাৎ অনলি অ্যাজ অ্যান কালেক্টর। কিন্তু আপনি যে সন্দেহের কথা বললেন, এইটা সর্বাংশে সত্যিও নয়, কারণ আপনারা জানেন যে এখন ডিজিটালাইজড এনবিআর কাজ করছে। সেখানে আমরা অনেকগুলো সেবা কিন্তু এখন আমরা ইলেকট্রনিক্যালি করে থাকি। সেখানে নিবন্ধন থেকে শুরু করে ই রিফান্ড এবং ই অকশন, ই অডিটিং, এগুলো কিন্তু চালু হয়েছে। এবং এখন যে বিষয়টি এনবিআর চালু করতে যাচ্ছে সেটি হলো ই ইনভয়েস। আপনি জানেন, আপনি যখন কোনো কিছু ক্রয় করেন আপনাকে কিন্তু একটা ইনভয়েস দেওয়া হয়, সেটা আপনি চাইনিজ রেস্তোরাঁয় খেতে যান বা যে কোনো জায়গায় খেতে যান, আপনাকে কিন্তু একটা প্রিন্টেড চালান দেওয়া হয়। সেই চালানটি ইলেকট্রনিক্যালি যখন সাবমিটেড হবে, তখন কিন্তু আমরা সর্বাংশে নিশ্চিত হতে পারবো যে আমি যেটি কিনলাম সেটির সাথে সাথে আমাদের এনবিআর এর যে ড্যাশবোর্ড, এনবিআর এর যে আমাদের যেখানে আমাদের ইলেকট্রনিক্যালি জমা হয়, অর্থাৎ আমরা এখন ই পেমেন্টের মাধ্যমে যেটা হচ্ছে সেটা আপনি বিকাশের মাধ্যমে করেন, যেভাবেই করেন, সেটি কিন্তু কোনো অংশেই সরকারের খাতে না গিয়ে অন্যত্র যাওয়ার কোনো সুযোগ নাই, এটা আমরা বলতে পারি। এবং সেই ই ইনভয়েসের জন্যই আমাদের অগ্রযাত্রা এখন অব্যাহত রয়েছে।
জি, আপনি এই ডিজিটালাইজেশনের কথা বলছিলেন, আমি যদি ভুল না করি বছর ৩ আগে আমরা এই রিপোর্টাররা স্টোরি করেছিলাম যে ইডিএফ মেশিন ব্যবহার করার ব্যাপারে, এবং ইডিএফ মেশিন ব্যবহার করার ব্যাপারে এনবিআর এর পক্ষ থেকে জানানো হয়েছিল। আমরা কেস টু কেস অনেকগুলোতে গিয়েছিলাম এবং সেখানে যে দেখেছি যে কিন্তু শেষমেশ আমরা সেই ধরনের অটোমেশনের আলোর মুখ আমরা দেখতে পারি না। আপনি যে কথাগুলো বলছেন শুনতে খুব ভালো লাগছে, গ্রাহকরা অবশ্যই সেটি পজিটিভভাবে নেবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের ডিজিটালাইজেশন ওই জায়গাটা গিয়েছে কিনা। হ্যাঁ, ইএফডির কথা বলছেন, ইএফডি ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস। এখন একটা বিষয়, সত্যকে কিন্তু আমরা সত্যের অপলাপ আমি করতে চাই না, করবো না। ইএফডি ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস এটা খুবই একটা যুগোপযোগী একটা মেশিন ছিল আমাদের জন্য, ঠিকই আছে, কিন্তু ম্যান বিহাইন্ড দ্য মেশিন। আপনি নিশ্চয়ই আমার সঙ্গে সহমত হবেন যে আপনি একটা মিষ্টির দোকানে গিয়েছেন, আপনাকে ইএফডির মাধ্যমে একটা চালান দিল। এখন যদি এমন হয় কোনো অসৎ ব্যবসায়ী যদি দুটো মেশিন এরকম রাখে, একটি হলো ফর দ্য কনজিউমার্স, আরেকটি হলো ফর দ্য ভিএটি পিপল, এই ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দেয়। অর্থাৎ ম্যান বিহাইন্ড দ্য মেশিন, যিনি মেশিনটি অপারেট করছেন, উনি যদি দায়িত্বশীলতা এবং ট্রান্সপারেন্সির পরিচয় না দেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। এবং আমি এক্ষেত্রে একটু পুলিশিংকে ডেকে নিয়ে তুলনা করতে চাই যে আমাদের দেশে যে পরিমাণ মানুষ, সে তুলনায় পুলিশিং বা পুলিশ স্টাফস কিন্তু কম। সেক্ষেত্রে এটা বলাই হয়ে থাকে নট অনলি ইন বাংলাদেশ, সারা বিশ্বে, যে দেশের মানুষ সভ্য, আইনকে সম্মান করে, সেখানে কিন্তু পুলিশকে খুব একটা বেগ পেতে হয় না। একইভাবে আমি বলতে চাই, আপনি যখন একজন সচেতন নাগরিক হবেন, আপনি কিন্তু আপনার চালানটি চেয়ে নেবেন, এবং আপনি এমনও দেখা গেছে পাশাপাশি দুটো দোকান, এক দোকানে চালান দিচ্ছে, এক দোকানে দিচ্ছে না। যেখানে চালান দিচ্ছে না সেই দোকানে একটু পণ্যের দাম কম। আমরা নর্মালি কি করতে চাই? এটা হলো আমাদের নাগরিকত্বের প্রশ্ন, যে সেখানে আমরা দেখি যেখানে কম দাম পাই, ঠিক আছে, চালান না দিচ্ছে তো কি হচ্ছে। অর্থাৎ এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। বিজনেসম্যান যেমন চালানটি আমাদের ভিএটি সংগ্রহ করে সরকারের কাছে জমা দিবেন, এবং আমরা অ্যাজ এ কনজিউমার আমাদেরও কিন্তু খুব দায়িত্বশীলভাবে একটু কম দামে পেলাম, চালান না নিয়েছি তো কি হয়েছে, এই যে একটা দেশাত্মবোধ বা একটা সুনাগরিকত্বের যে একটা ব্যাপার, এই বিষয়টি আমি মনে করি যে আমাদের এখন চর্চা করার সময় আছে। যতক্ষণ না পর্যন্ত বিজনেসম্যান এবং কনজিউমার অর্থাৎ ভোক্তা এই একইভাবে যতক্ষণ না পর্যন্ত আমরা না ভাববো, ততক্ষণ মতো মেশিন কিন্তু নিজে থেকে কিছু কথা বলতে পারে না। মেশিনকে সুন্দরভাবে সুচারুভাবে ব্যবহার করতে হয়, তাহলেই কিন্তু মেশিন আমাদেরকে অনেক বেশি সুবিধা দিতে পারবে। আচ্ছা, ম্যান বিহাইন্ড মানে মেশিন বিহাইন্ড ম্যান কথা বলছিলেন। আমি যদি বলি এনবিআরকে সেভাবে চিন্তা করি, তাহলে এনবিআর এর পাশ থেকে, এনবিআর এর দিকটা থেকে কারিগরিভাবে এনবিআর, ধরেন আমরা এফডিএ ইডিএফে গেলাম না বা অন্য কোনো ব্যবস্থাপনা আমরা চালু করলাম, সেই ব্যবস্থাপনার দিকে আপনারা কতটুকু এগোতে পেরেছেন? মানে সাধারণ যারা রয়েছেন তারা যাতে আশ্বাস পেতে পারেন যে হ্যাঁ, সে যে চালানটা নিচ্ছে সে সততা দেখাবে এবং এর কারণে রাষ্ট্র টাকাটা পাবে। ডেফিনেটলি আমরা আপনাকে সেটাই বলছিলাম যে এখন আমাদের ভ্যাট সংক্রান্ত কাজের মোর দেন 70% এখন কিন্তু অনলাইনে হচ্ছে। আমি শুরু থেকে যাই একটু, ধরেন আপনার নিবন্ধন, আগে কিন্তু আপনাকে অনেকগুলো কাগজপত্র নিয়ে একসঙ্গে একটা ব্রিফ কেস ভর্তি করে আপনাকে ভ্যাটের অফিসে যেতে হতো। এখন আপনি ব্যবসা শুরু করবেন, নিবন্ধনের জন্য ভ্যাট অফিসে যাওয়ার কোনো প্রশ্নই নেই। আপনি অনলাইনে ভ্যাটের জন্য আবেদন করবেন, সেখানে যে সমস্ত কাগজপত্র যেটা দরকার সেটা আপনি সেখানে আপলোড করবেন, এবং উইদিন 48 আওয়ার্স আপনি কিন্তু টেকনিক্যালি এবং লজিক্যালি কিন্তু আপনি সেই নিবন্ধনটা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এখানে কিন্তু হিউম্যান ইন্টারাকশনের সুযোগ কমছে, হয়রানির সুযোগ কমছে। একই সঙ্গে আগে কি হতো, আপনি একটু আগে বলছিলেন আপনার বক্তব্যে যে চালান একটা পেলো সরকার, কিন্তু দেখলো চালানটা ফেক। এখন ফেক চালানের কিন্তু আর কোনো সুযোগই নেই, কারণ আপনি পে করছেন অনলাইনে, পে করছেন ই ক্যাশের মাধ্যমে, পে করছেন বিকাশের মাধ্যমে অথবা ব্যাংকিং চ্যানেলে। সেখানে কিন্তু টাকা সরাসরি সিজিএ হয়ে কিন্তু আমাদের মেইন যে চেকার সেখানে ঢুকে যাচ্ছে। অর্থাৎ এখন আর মানে ভুয়া চালান, ফেক চালানের কিন্তু সুযোগই নেই। একইভাবে রিফান্ডের কথা একটা প্রায় বিজনেসম্যানরা বলে থাকেন যে আমরা যে ইনপুট যে আমদানির সময়, কাঁচামাল আমদানির সময় যে ইনপুটটা দিয়ে আসি সেটার উপর যে রিফান্ড হয়, সেটা ক্লেম করতে গেলে অনেক ঝামেলা হয়, পেতে কষ্ট হয়। এখন কিন্তু সেটি নয়। ইতিমধ্যে এনবিআর এটি চালু করেছে যে এখন অনলাইনে আবেদন করবেন রিফান্ড, আপনার ডেজিগনেটেড ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে আফটার রিভিউ আপনার যে রিফান্ডের আবেদনটি সেটি যখন প্রসেস হয়ে যাবে, আপনার টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে। আপনি বলতে পারবেন না যে আমি টাকা পাইনি বা এখানে আমাকে এতখানি ভোগান্তির শিকার হতে হয়েছে, কারণ ফাইল আটকে রাখারও সুযোগ নেই। আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে ফাইলটি অগ্রগামী অথবা নিম্নগামী করতে হবে। সো এটা আমি বলতে চাই ডিজিটালাইজেশন অফ এনবিআর, এই সুযোগগুলো কিন্তু অলরেডি বিজনেসম্যানরা পাচ্ছেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কাছে আরও কয়েকটি প্রশ্ন আছে, সেগুলো আমরা জানবো, কিন্তু দর্শক সময় হলো ছোট্ট একটা বিরতির পর। একটা বিরতি নিয়েই ফিরছি, ততক্ষণ নিশ্চয়ই সঙ্গে থাকবেন।
আবারও স্বাগত একুশে বিজনেসের দর্শক। এখন রয়েছে দেশের কথা বলছিলাম আমরা দেশের অর্থনীতিতে আসলে মূল্য সংযোজন কর বা ভ্যাটের গুরুত্ব নিয়ে। আমাদের সাথে জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার অরুণ কুমার বিশ্বাস আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন। নিশ্চয়ই তিনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনি বিরতির আগে বলছিলেন সাধারণ মানুষের আগ্রহের ব্যাপারটা বলছিলেন, দেশপ্রেমের কথাটা বলছিলেন, সেটা শুনছিলাম। এবার একটু কারিগরি ব্যাপারে আসি। আপনার কাছে জানতে চাই যে ভ্যাট নিবন্ধিত যে প্রতিষ্ঠানের সংখ্যা, তার সংখ্যা প্রায় 6,44,000, মানে আমাদের কাছে যে ডাটা আপনাদের কাছ থেকেই দেওয়া রয়েছে। এই সংখ্যাটা কি অ্যাকচুয়াল, নাকি অ্যাকচুয়াল বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের ব্যবসায়ী যে পরিধি সেই সাপেক্ষের সাথে এটি কি সামঞ্জস্যপূর্ণ, নাকি ঠিকই মনে করছেন, নাকি আরও বেশি রেজিস্ট্রেশনের দরকার আছে বলে মনে করেন? ধন্যবাদ। একদমই একদমই সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ আমরা জানি যে বিভিন্ন বিজনেস বডি যারা রয়েছেন তারা যেই পরিমাণ তাদের ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব বিভিন্ন সময় দিয়ে থাকেন, বা এটা আমরা কমন সেন্স বুঝতে পারি যে এটা অত্যন্ত অপ্রতুল একটি সংখ্যা, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং এই প্রসঙ্গে আমি বলি যে এবছর যে ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহ আমরা উদযাপন করছি, তার মূল প্রতিপাদ্যই হলো সময় মতো নিবন্ধন নিব এবং সঠিকভাবে ভ্যাট দিব। আপনি বুঝতেই পারছেন যে আমরা বুঝতে পারছি যে আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানের ভ্যাটের আওতাভুক্ত হওয়া উচিত তারা কিন্তু ভ্যাটের ধারে কাছেও নেই। এই জন্য আমরা নিবন্ধনকে আরও বেশি আন্ডারস্কোর করছি, স্ট্রেস দিচ্ছি। অর্থাৎ আপনি জানেন যে আপনি যদি অধিক সংখ্যক লোককে ভ্যাটের নেট অর্থাৎ করজালের মধ্যে আনতে চান, তাহলে তাদেরকে নিবন্ধিত করতে হবে। হতে পারে সবার হয়তো ভিএটি দেওয়ার প্রযোজ্যতা বা তাদের যোগ্যতা ওই পরিমাণ নেই। আমরা কিন্তু বলছি না যে সবাইকে একই পরিমাণ ভিএটি দিতে হবে, বরং যাদের ভ্যাটেবিলিটি আছে, ভ্যাটের নেটের মধ্যে আসেননি, তারা কিন্তু একটা ইনফর্মাল ইকোনমির জন্ম দিচ্ছেন। এতে যেটা হচ্ছে, যারা ভালো ব্যবসা করছেন অর্থাৎ যারা কমপ্লায়েন্ট বিজনেসম্যান, তারা কিন্তু এক ধরনের আনইভেন কম্পিটিশনের মধ্যে পড়ছেন, যেটি আমাদের সার্বিক ব্যবসা চিত্রের জন্য মোটেও অনুগামী নয়। এই জন্যই এনবিআর কিন্তু আমাদের এনবিআর দিক নির্দেশনা দিয়েছেন যে আরও অধিক সংখ্যক প্রতিষ্ঠান যাদের কিনা যথেষ্ট টার্নওভার রয়েছে, ভ্যাট প্রদান করবার সক্ষমতা রয়েছে, তাদেরকে আমরা নিবন্ধনের আওতায় নিয়ে আসব। এবং এটা কত সংখ্যা হতে পারে সেটা এই মুহূর্তে বলা মুশকিল। তবে এটা আমাদের যেটি আপনি 6,44,000 কথা বললেন, এটা অত্যন্ত অঙ্গুলিমেয়, এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। এবং আমাদের ওই ভার্টিক্যালি বাড়ানোর চেয়ে, অর্থাৎ কে কত ভ্যাট দিবে সেটার চেয়ে এখন হরিজেন্টালি আরও অনেক বেশি প্রতিষ্ঠানকে, বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠানকে আমাদের অবশ্যই নিবন্ধন নিতে বাধ্য করা হবে। এবং আমরা সেটাই চেষ্টা করছি। জরিপ কার্যক্রম চলমান। ফিল্ডে আমরা দোকানে বা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন হাটে বাজারে গিয়ে গিয়ে দেখছি যে কারা আসলে ভালো বিক্রি করছে। মুদির দোকান থেকে শুরু করে যে কোনো ফ্যাশনেবল গুডস বিক্রেতা, আমরা প্রত্যেককেই আমরা নিবন্ধনের আওতায় নিয়ে আসবো। তা না হলে আমাদের যে আমাদের রেভিনিউর যে প্রেশার, সেটিকে আমাদের জন্য মোকাবেলা করা একটু কঠিন হবে। এ কারণেই আমরা অধিক সংখ্যক করনেটকে সমৃদ্ধ করবার চেষ্টা করছি। জি, আমি একটু ভ্যাট সপ্তাহ নিয়ে কথা যেহেতু আসছিল, আপনাদের খুব রিসেন্ট সময়ের এই অ্যাপ্রোচটা ছিল এনবিআর এর পক্ষ থেকে, একটু জানতে চাই যে সেখানে কি কোনো গ্রোথ আপনারা দেখতে পেয়েছেন যেটা আপনাদেরকে একটা আশা দিতে পারে? দ্বিতীয় কথা, আপনি বাধ্য করার কথা বলছিলেন। আমাদের দেশের ব্যবসায়ীদের আসলে বাধ্য করা খুব কঠিন ব্যাপার, আমাদের দেশের মানুষদেরকে আসলে রাস্তা পার হওয়ার ক্ষেত্রেও বাধ্য করা অনেক কঠিন ব্যাপার। তো এইখানে আপনি আসলে কতটুকু শক্ত হয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে মনে করছেন? আপনাকে ধন্যবাদ। আপনি কিন্তু উত্তর দিয়েছেন। আমি একটু আগেও বলেছিলাম যে কিছু কিছু যন্ত্র, কিছু কিছু মেশিন আমাদের জীবনটাকে সহজ করে দেয়, তখনই যদি আপনি সেই বিষয়টাকে উপলব্ধি করতে চান এবং উপভোগ করতে চান। এখন বাধ্য করা বলতে এইটা একটু অ্যাডমিনিস্ট্রেটিভ টার্ম, বাট আপনি নিজেও জানেন যে আপনি ঘোড়াকে হয়তো ঠেলে পানির কাছ পর্যন্ত নিয়ে যেতে পারবেন, পানি পান ঘোড়াকেই করতে হয়। এটা একটা পুরনো প্রবাদ। সুতরাং আমরা একই সঙ্গে যেটা করছি ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহের মাধ্যমে, আমরা কিন্তু উদ্দীপনাও তৈরি করছি। আমরা ওই জায়গাটা একটু উস্কে দেওয়ার চেষ্টা করছি যে আপনি একজন সুনাগরিক, আপনি একজন ব্যবসায়ী, আপনি বৈধভাবে ব্যবসা করবেন। কারণ আপনি জানেন, আমরা মজা করে বলি অনেক সময় যে আপনি বিবাহ করতে যাচ্ছেন, আনটিল অ্যান্ড আনলেস আপনি সেটা রেজিস্টার করছেন, কাজী বাড়ি যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত বিবাহটা বৈধ হচ্ছে না। তাহলে সেটা কি করে আপনি ভ্যাট নিবন্ধন ছাড়া আপনি ব্যবসাটাকে বৈধভাবে আপনি বৈধ ডিক্লেয়ার করতে পারবেন না। এবং এটা আরেকটা বিষয়ও আছে। আপনি এখন দেখবেন অনেকগুলো ক্ষেত্রে ভ্যাট নিবন্ধন না থাকলে আপনি সেবাই নিতে পারছেন না, আপনি ব্যাংক থেকে লোন নিতে পারবেন না। এরকম আরও অনেক জায়গায় জমি নিবন্ধন করতে পারবেন না কোনো ক্ষেত্র বিশেষে। অর্থাৎ এখন এইটাকেই আমরা বলছি বাধ্য করা। মানে তাকে সিস্টেমেটাইজ করা। সিস্টেমের মধ্য দিয়ে উনি এক ধরনের প্রেশার বোধ করবেন, এবং উনি যদি ব্যবসাটা চালিয়ে যেতে চান, তাকে অবশ্যই এই ইনফর্মাল ইকোনমি ছেড়ে তাকে ফর্মাল বিজনেসের মধ্যে আসতে হবে। যে একবার একটু শেষ করতে চাই, মানে 30 সেকেন্ডে আমি উত্তরটা চাই। সেটা হচ্ছে যে প্রান্তিক পর্যায়ে মানুষের ভ্যাট সচেতনতা কেমন দেখছেন? অবশ্যই অনেক ভালো। এটা 1991-এ ভিএটি ব্যবস্থা চালু হয়েছে।
এখন অ্যাটলিস্ট কাউকে যদি বলা হয় যে আপনাকে ভ্যাট এত পার্সেন্ট দিতে হবে, কেউ কিন্তু অবাক চোখে তাকিয়ে থাকে না। ইট ইজ মাই এক্সপিরিয়েন্স, আমি অনেক জায়গায় গিয়ে দেখেছি তারা হয়তো একটু উসখুস করে, না দিলে যদি চলতো এরকম। বাট ভিএটি দিতে হয় না, বা ভিএটি কোথা থেকে এসছে এই অবাক হওয়ার যে বিস্ময় বোধ, এটি কিন্তু আমি দেখি না। আমি মনে করি এটা একটা ভালো একটা মুভ, এবং আস্তে আস্তে আমরা তো সময়ের পরিক্রমায় এগিয়ে যাচ্ছি। আশা করছি অনাগত দিনে আমরা ম্যাক্সিমাম ব্যবসা প্রতিষ্ঠানকেই নিবন্ধিত করতে পারবো। একটু একটু আপনার কাছ থেকে জানতে চাই যে মাঠ পর্যায়ে, মানে আমি শেষের দিকে রয়েছি তো ছোট ছোট করে জেনে নিচ্ছি, আপনি নিশ্চয়ই আরো সুন্দর করে বলছিলেনও যে এই যে টার্গেটটা আমরা এই অর্থ বছরে রেখেছি ভ্যাটের, আপনার এন্ড থেকে আপনি কি দেখছেন যে আপনার প্রান্তিকের অঞ্চলে, যে অঞ্চলে আপনি এখন রয়েছেন, যেখানে ডিল করছেন, রংপুরে। সেইখানে আপনি কতটুকু কিভাবে সফলতা পেতে পারেন বা কতটুকু টার্গেট অ্যাচিভ করতে পারবেন? ওকে ওকে, সত্যি কথা বলতে একটু চাপেই আমরা আছি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ আপনি জানেন যে একটা স্টেবল পরিবেশ সার্বিকভাবে একটু একটু দরকার, এবং সেই সঙ্গে আপনি জানেন যে কোনো কোনো ক্ষেত্রে আমার এলাকার কথা বলছি, এটা মঙ্গাবিড়ি তো বলবো না, কিন্তু খুব ধনী এলাকা তাও বলবো না, কারণ আমি যেহেতু মাঠে ঘাটে যাই ভ্যাটের বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য, তাদের পার ক্যাপিটা ইনকাম একটু কমে এসছে, সব কিছু মিলিয়ে। তবে হতাশাবাদী আমি নই, কারণ আমার তো ডাবল ডিজিট, আমি বলি আমার ডাবল ডিজিট গ্রোথ কিন্তু রয়েছে। এটা এখন যতটা সামনের দিকে নিয়ে যেতে পারি, আমি চেষ্টা করছি তাদেরকে বোঝানোর জন্য যে ভাই, দেশের অনেকগুলো ক্ষেত্রে ভ্যাটের প্রয়োজন হয়, বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, সামাজিক পরিষেবা, সোশ্যাল সেফটি নেট যেটাকে বলি, সরকার যে ঋণ গ্রহণ করে সেই পরিশোধ করবার জন্য সরকারের পরিচালন ব্যয় রয়েছে। সুতরাং দেশটি আমাদের, একটু কষ্ট করে হলেও আমাদের এই ভ্যাট প্রদান করতে হবে, এবং আমি পজিটিভ সাড়া পাচ্ছি। এবং আমি তো একটু আগে বললাম যে আমার ডাবল ডিজিট রয়েছে, এবং এটাকে আরও এগিয়ে নিতে পারবো। তবে প্রেশারও একটু হচ্ছে, আমাদেরকে বেশ গুরুত্ব দিয়ে কাজ করতে হচ্ছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ অরুণ কুমার বিশ্বাস, কমিশনার, জাতীয় রাজস্ব বোর্ড, আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। দীর্ঘ সময় আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং জানিয়েছেন ভ্যাটের যে অবস্থানগুলো, সেই অবস্থানগুলো আমরা জানছিলাম। আপনাকে অশেষ দর্শক, ধন্যবাদ। এই এতক্ষণ আমরা দেশের অর্থনীতির মূল্য সংযোজন কর ও ভ্যাটের গুরুত্ব এবং এর নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার অরুণ কুমার বিশ্বাস। নিচ্ছে একটা বিরতি, দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরবো 21-এর বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সঙ্গেই থাকুন।